একটা জিনিস গত কয়েকদিন ধরে খুব সূক্ষ্মভাবে দানা বেঁধে উঠছে, আপনারা অনেকেই হয়তো খেয়াল করেন না, বিশেষ করে আমার সাংবাদিক কলিগ বন্ধুরাও হয়তো অনেকের নজরে এটা এড়িয়ে গেছে, বাট খুব ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে জামাতি গোষ্ঠী কামান দাগা শুরু করেছে। এই সিনিয়র সাংবাদিক আসলে কি জিনিস? মানে আমরা নিজেরাও অনেক মজা করে বলি যে সিনিয়র সাংবাদিক মানে হচ্ছে যাদের চাকুরি নাই, সাংবাদিক, বেকার সাংবাদিক। এবং আমি এটা দোষের কিছু দেখি না, কেন দেখি না সেটাতে আলাপে পরে আসবো। তো এই সিনিয়র সাংবাদিক বলতে এখন কাদেরকে বোঝাচ্ছে? এখানে আমি যেটা দেখলাম, আনিস আলমগীর, মাসুদ কামাল, মঞ্জুরুল হক পান্না, বিশেষ করে এই তিনজনের কথাই যদি আমি বলি, এরা হচ্ছে এখন সিনিয়র সাংবাদিক এবং তাদের বিরুদ্ধে জামাতিরা একটা সমন্বিত অ্যাটাক শুরু করেছে। এই অ্যাটাকগুলো কি আপনি দেখবেন সবগুলো জামাতি, মানে ব্যারিস্টার ফুয়াদ ধরেন, তুষারকে দেখলাম, তারা ক্রমাগত যে এদের অথরিটিকে কোয়েশ্চেনের মুখে ফেলে দিচ্ছে, প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। এবং তাদের যারা আরো পেরিফেরির সিনিয়র সাংবাদিক যারা আছেন তারাও এটাকে খুব একটা ধোঁয়া দিয়ে যাচ্ছে। এই ধোঁয়াটা দেওয়া শুরু হয়েছে একবারে টপ টু বটম, জামাতি সকল অ্যাক্টিভিস্ট, সকল বক্তব্য যারা দিচ্ছেন তারা এটা শুরু করেছে। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই কারণটা কি ঘটেছে? এর মূল কারণটা হচ্ছে এই সব তথাকথিত যে সিনিয়র সাংবাদিক, এদের কারণে এই হাদি ব্যবসা করা যাচ্ছে না, এদের কারণে আবু সাইদ ব্যবসা করা যাচ্ছে না, এদের কারণে দিনে রাতে 24 ঘন্টা মুক্তিযুদ্ধ একটা ফালতু জিনিস এটা বলা যাচ্ছে না, 30 লক্ষ শহীদ ফালতু, 71 ফালতু, ভারতের ষড়যন্ত্র, এইসব সব ক্র্যাপ রাবিশ বলার জন্য জামাত যে লোকজনকে পাঠিয়েছে মার্কেটে এবং তারা যেভাবে একটা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এইখানের মধ্যে তথাকথিত সিনিয়র সাংবাদিক বলে যাদেরকে উপহাস করা হচ্ছে তারা একটা ব্যারিয়ার হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন। জামাতের হয়েছে এখানের মধ্যে একটা জ্বালাটা হয়েছে কারণ তারা বিশেষ করে 5 আগস্ট 2024-এর পরে সবগুলা মিডিয়া হাউস দখল করা, শত শত সাংবাদিকের চাকুরি খাওয়া। আপনাদের মনে আছে আমাদের কি ওইটার নাম, ফারুকিকে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি চলে গিয়েছিল। বিভিন্ন টেলিভিশন চ্যানেল দখল করা, মালিকদেরকে চাপ দিয়ে সিনিয়র সাংবাদিকদের সরিয়ে ফেলা চাকরি থেকে, এই জিনিসগুলো করে তারা এক ধরনের সিস্টেম দাঁড় করিয়েছে। এবং সেই সিস্টেম দাঁড় করানোর পরে তারা কিছু সংখ্যক একেবারে মানে এগুলো মানুষের জায়গায় না, এগুলো কীট পতঙ্গ টাইপের কিছু লোকজনকে পুশ করে বিভিন্ন টকশোতে পাঠাচ্ছে। কারা এরা হচ্ছে এসেই খুব অশ্লীলভাবে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছে, অশ্লীলভাবে বাঙালির ইতিহাস, বাঙালির সংস্কৃতি, বাঙালির কালচারকে প্রশ্নবিদ্ধ করছে। এর বিরুদ্ধে যারা কথা বলার সুযোগ পাচ্ছেন তারা হচ্ছেন এই যে সিনিয়র সাংবাদিক যাদের নাম বললাম। কেন তারা এই সুযোগটা পাচ্ছেন? কারণ তারা নিজেরাও জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, খুব জাদরেল ভাবে অংশগ্রহণ করেছিলেন। ধরুন মাসুদ কামাল ভাই দীর্ঘদিন ধরে সরকার বিরোধী বা আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না, উনি বিভিন্ন জায়গায় মানে যখন যার প্রয়োজন তার সমালোচনা করে আসছিলেন। আনিস আলমগীরের কথা বলতে পারি, আনিস আলমগীর খুব জাদরেল ভাবে জুলাই বিপ্লবে ছিলেন, এমনকি তিনি দাবি করেছেন যে তার লেখা আমার প্রিয় স্যার কি আসিফ নজরুল পর্যন্ত, মানে বিপ্লবের যিনি অন্যতম মাস্টার মাইন্ড, তিনি পর্যন্ত ওই সময় জুলাই আগস্টে খুব শেয়ার করতেন। তারপরে মঞ্জুরুল হক পান্না একেবারে লাইভ করতেন, কোথায় কোথায় আন্দোলন হচ্ছে, গান বাজনা হচ্ছে, বিপ্লব হচ্ছে, এই যে। এবং তারা যখন এটা করতেন তাদের এক ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল এবং তারা ইদানিং প্রায় বলেন যে তারা তখন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এইসব শুনে টুনে বিভ্রান্ত হয়েছিলেন। বিভ্রান্ত কেন হয়েছিলেন আমি জানি না, হতে পারে খুব সহজ সরল লোক, তারা খুব বিভ্রান্ত হতেই পারেন। যে আন্দোলন শুরু হয়েছে তুই কে আমি কে রাজাকার, সেখানে তারা বঙ্গবন্ধু শুনে যে কোনোভাবেই হোক আপ্লুত বিগলিত হয়েছিল। হওয়ার পরে যেটা তারা দেখলেন, অবস্থা খুব খারাপ। 5 আগস্ট দুপুরের পরে প্রথমেই ধরেন বাংলাদেশের যেখানে যত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছিল, শুধু কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য না বা ধরেন আওয়ামী লীগের স্থাপনা না, যেখানে যত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ছিল একবারে দড়ি মারোটান, রাজা হবে খান মুডে ভাঙা শুরু হলো, মাজার আক্রমণ শুরু হলো, 32 নম্বর পুড়িয়ে দেওয়া হলো এবং এই জিনিসগুলো হলো। হওয়ার পরেও তাদের জুলাই আগস্ট পরবর্তী ডক্টর ইউনূস সরকারের প্রতি তাদের প্রেম, তাদের ভালোবাসা, তাদের সবকিছু জায়গায় ছিল। জায়গায় থাকার পরে তাদের সেই বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে ডক্টর ইউনূস যখন বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করুন, তখন তারা টের পান নাই যে তারা কোন ফাঁদে পা দিচ্ছেন। এটা টের পেতে তাদের একটু সময় লেগেছে এবং সেটার জন্য আনিস আলমগীর এবং মঞ্জুরুল হক পান্নাকে কিছুদিন জেলের ভাত খেয়ে আসতে হয়েছে এবং আসার পরে তারা এখন একটু ফিল করার পরে যেটা যেভাবে হোক, আমরা অনেকেই জানি যে জেলে গেলে অনেকের জ্ঞান চক্ষুর উন্মেষ হয় এবং খুব উদ্ভট কারণে, মানে পান্না সাহেব একটা মিটিং এ গিয়েছেন, তাকে গ্রেফতার করেছে এবং আনিস আলমগীরেরটা তো আরো হাস্যকর।
মানে উনি প্রতিদিন এক বেলা কিছু একটা খান, ছবি দেন, যেটা হয় পার্সোনাল সোশ্যাল মিডিয়ায়। উনি নেহারি খাচ্ছিলেন, কি জন্য এটার নাম আমাদের হাদি শাহমা এর মৃত্যুর আগের দিন, পরের দিন বা কিছু ওই দিন মারা গেছে, বেচারা না জেনে ওনার মতো করে একটু নেহারি না তেহারি খাচ্ছিলেন, যেন নেহারি খাচ্ছিলেন বোধহয়। এই অপরাধে ডক্টর ইউনূস ওনাকে গ্রেফতার করে ফেলেছে জিম থেকে যাওয়ার সময়। তো এখন বের হওয়ার পরে ওনারা বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনূস এবং তাদের যে সাঙ্গপাঙ্গরা ছিল, এগুলো হচ্ছে একটা জামাতের ভদ্র চেহারা। মানে এই যে জুলাই বিপ্লবের যারা একেবারে নাহিদ, সার্জিস আর হাসনাত, এগুলো হচ্ছে আবার পিকুলিয়ার প্রোডাক্ট। এগুলা মানে এদের মধ্যে কিন্তু এক ধরনের টিপিক্যাল আওয়ামী লীগ ক্যারেক্টারও পাওয়া যায়, টিপিক্যাল জামাতিটা পাওয়া যায়, আবার টিপিক্যাল দায়ুস টাইপের লোকজনের মতো একটা ক্যারেক্টার। যাই হোক, বাকি যারা আছে মানে মূল মাস্টার মাইন্ড যারা, নাহিদকে ধরেন, আমাদের মাহফুজ আলম ধরেন, তারপরে ওই যে একজন আছে আসিফ মাহমুদ, 300 কোটি ভুইয়া না, সজীব ভুইয়া, এরা সকলে জামাতের প্রোডাক্ট। এবং এইটা এরা এখন বুঝতে পেরেছেন। গুড। এখন বুঝতে পারার পরে ওরা দেখেছেন যে মুক্তিযুদ্ধ তারা যেভাবে ধারণ করেন, আমি এটা নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না, তারা খুব ভালোভাবে হয়তো ধারণ করেন, এটাকে ডিফেন্ড করার জন্য তারা তখন মুখ খুলেছেন। এখানেই জামাতের জ্বালাটা শুরু হয়েছে। কারণ জামাত প্রথম হচ্ছে এদেরকে মিডিয়ায় আওয়ামী লীগের দোসর হিসাবে মিডিয়া ব্লক করতে পারে নাই। মিডিয়া ব্লক করতে পারে নাই কারণ যেহেতু এরা প্রত্যেকেই জুলাই আন্দোলনের মধ্যে ছিলেন। এখন এদেরকে ব্লক করার জন্য, কিন্তু এরা যেহেতু মুক্তিযুদ্ধের কথা বলছেন, মানে তারা শেখ হাসিনার সমালোচনা করছেন, আওয়ামী লীগকে ধুয়ে ফেলছেন, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলছেন। জামাতে তো শেখ হাসিনা আওয়ামী লীগ হচ্ছে মানে আলাদা প্যাকেজ না, তার হচ্ছে পুরো 71, তার পুরো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তার বয়ানটা তৈরি করার জন্য সে এত কষ্ট করে বিপ্লব করেছে, এত লোকজন মেরেছে, মারিয়েছে, টাকা পয়সা খরচ করেছে। এখন এরা একটা ডিস্টার্ব তৈরি করেছে। তাই এদেরকে এখন মিডিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। এবং এই মিডিয়া থেকে সরিয়ে ফেলার ধারাবাহিক প্রপাগান্ডা হিসেবে বেশ কিছু লোকজনকে আমি দেখলাম যে এখন এদেরকে কেন সিনিয়র সাংবাদিক, এরা কি বলছে সেটা নিয়ে কিন্তু কোনো আলাপ হচ্ছে না। মানে যে এই সাংবাদিক এটা বলেছেন, আনিস আলমগীর এটা ভুল বলেছে, মঞ্জুরুল হক পান্না এটা ভুল বলেছে, মাসুদ কামাল এটা ভুল বলেছে, ভাই তুমি তো কথা বলবা তার কথার বিপরীতে, তার বিরুদ্ধে তুমি যুক্তি দিবা। কিন্তু এগুলো এখন যুক্তি না। যুক্তিটা কি? এরা কেন সিনিয়র সাংবাদিক পরিচয় দেয়? আমি মনে করি যে এরা সিনিয়র সাংবাদিক পরিচয় দিক কি জুনিয়র সাংবাদিক পরিচয় দিক, এতে সমস্যা কি? তারা যেটা বলছে সেটা আপনারা পারলে খণ্ডন করেন, কিন্তু জামাত সেদিকে যাবে না। জামাত এদের এই সাংবাদিকদের অথরিটিকে কোয়েশ্চেন করবে, কারণ এদের সাথে যুক্তি দিতে পারবে না। এদের বিরুদ্ধে কথা বলে এদেরকে সমাজে হাসির পাত্র তৈরি করে দিবে। এবং এই জায়গাটা করার একটা কৌশল নিয়েছে। এবং এই কৌশল যে ব্যারিস্টার ফুয়াদ একা করছে তা না, একবার আমি সারওয়ার তুষার সহ আরো ওদের যে গেন্ডা বান্ডা কি আছে দেশে বিদেশে, আমেরিকায়, বাংলাদেশে দেখলাম, এরা সকলে কিন্তু সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে লেগেছে। ইভেন 11 দলীয় জনসভায় আমি দেখলাম যে খুব সম্ভবত ফুয়াদ এই সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে কথা বলছে। মানে এই যে একটা অর্গানাইজড ক্যাম্পেইন শুরু হয়েছে, কারণ হচ্ছে মিডিয়ায় যারা মুক্তিযুদ্ধের পক্ষে, 71-এর পক্ষে কথা বলার একটু চেষ্টা করছেন, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য। আমি সিনিয়র সাংবাদিক মানে এনিওয়ে আমি ওনাদেরকে অনুরোধ করবো, সিনিয়র সাংবাদিক বাদ দেন, আপনি বলেন বেকার সাংবাদিক, সমস্যা কি? এই ইউনূস সরকার আসার পরে বাংলাদেশের শত শত সাংবাদিক বেকার হয়ে গিয়েছে, শত শত সাংবাদিকের পেটে লাথি পড়েছে, শত শত সাংবাদিক হত্যা মামলা, এই মামলা সেই মামলা জড়িয়ে গেছে, ডজন ডজন সাংবাদিকের দিনের পর দিন, বছরের পর মাসের পর মাস এদের ব্যাংকের হিসাব নিকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। সাহসের সাথে বলুন, হ্যাঁ বেকার সাংবাদিক, বেকার সাংবাদিক হওয়া তো দোষের কিছু না, তারপরেও কথা বলুন। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু সাংবাদিক আমি দেখলাম সম্প্রতি 3-4 দিন আগে আলমদিনা রেস্টুরেন্টে খাইতে গিয়েছেন। এরা কারা? এরা হচ্ছেন জয়ী মামুন, মুন্নি সাহা, প্রভা শামীম। প্রভা শামীমের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং খুব সম্ভবত অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যদিও উনি সাংবাদিক না, উনি এদের সাথে গিয়েছেন। এবং সেখানে তারা হেনস্থার শিকার হয়েছেন। কিছু লোকজন তাকে এখানে মব করার চেষ্টা করেছে, তারা পুলিশ কল করেছেন। তারপরে যেভাবেই হোক মাঝামাঝি একটা সমাধানের মাধ্যমে তারা তাদের মধ্যে বেরিয়ে এসেছেন। ওই ছবিতে আমি আরো কিছু সাংবাদিক দেখেছি, যাদের নাম আমি বলতে চাচ্ছি না, যেহেতু তাদের নাম প্রচার হয় না, আমি তাদের ব্যক্তিগত অধিকার লঙ্ঘন করতে চাচ্ছি না। তারা ছিলেন, মানে আমার যেটা ধারণা, বেশ কিছু সাংবাদিক বন্ধু বান্ধব তারা সেখানে গিয়েছেন। যেহেতু এই টেলিভিশনের কল্যাণে মুন্নি সাহা, জয়ী মামুন এবং প্রভা শামীমকে সবাই ছিলেন, তাদের উপরে এই যে এক ধরনের মব করার চেষ্টা করা হয়েছে। আমি জানি না ভাই কেন আপনাদেরকে গিয়ে আলমদিনা রেস্টুরেন্ট, স্টার কাবাব, এইসব মানে ওই লেভেলের রেস্টুরেন্টে গিয়ে খাইতে হবে। এখন আপনারা বলবেন আমাদের কি নাগরিক অধিকার নাই? আমাদের আছে। শুনেন, নাগরিক অধিকার বাংলাদেশে নাই, এই সেন্সটা আপনাদের আগে গজাইতে হবে, না তো খালি সাংবাদিক বললে তো হবে না। আপনারা বলবেন কেন আমরা, কেন আমাদের কি সমস্যা, আমরা দিতে পারি। আপনি এখন মুহাম্মদপুরে 5 ভরি স্বর্ণালঙ্কারের রাত 2টার সময়, ধরেন রাত 2টা না, সন্ধ্যা 8টায় হাঁটাহাঁটি করেন,
হাইজেক করলো। আপনি বললেন আমার কি নাগরিক অধিকার নেই ফুটপাথ দিয়ে যাওয়ার? অবশ্যই আপনার নাগরিক অধিকার আছে। আপনার নিজের নাগরিক অধিকার যেরকম সচেতন থাকতে হবে, আপনার কমন সেন্সও এরকম সচেতন থাকতে হবে, দুইটাই থাকতে হবে। তো আপনি অনেক সোনার গয়না নিয়ে, অনেক দামি জিনিসপত্র নিয়ে একটা অন্ধকার গলি যেখানে অনেক বেশি চিন্তাই হয় ওইদিকে হাঁটাহাঁটি করবেন, নাগরিক অধিকার ফলাবেন, সেটা হবে না। নাগরিক অধিকারের সাথে কমন সেন্স থাকতে হবে। সো এই সাংবাদিকদের উপরে একটা খড়গহস্তের কাহিনী দেখলাম। তারাও হয়তো ডক্টর ইউনূসের সময় আশা করেছিলেন বা পরবর্তী আশা করেছিলেন, আমি জানি না। মানে যেমন ধরুন প্রভাস আমিনের উপরে তো জুলাই যুদ্ধ হইতেই পারে না। মানে ওনাকে তো, উনি তো এই পুরা শেখ হাসিনা বিরোধী আন্দোলন, ওনার সেই বিখ্যাত প্রশ্ন, চাকুরি কি মুক্তিযোদ্ধার নাতিরে না দিয়ে রাজাকারের নাতিরে দেওয়া হবে, এই বলটা যে উনি চমৎকার ভাবে শেখ হাসিনার কাছে ডেলিভারি দিয়েছিলেন, এবং শেখ হাসিনা ওই বলটা মারতে গিয়ে তো পুরো জিনিসটা শুরু হলো, মানে এই মেটিকুলাস প্রশ্ন। এই জন্য প্রভাস আমিনকে তো মেডেল দেওয়া উচিত, কিন্তু ওনাকে নাকি আমি শুনতেছি যে এখন এইভাবে হেনস্থা করা হচ্ছে। ট্র্যাজেডি হলে যেমন মুন্নি সাহা, আমি অনেক চিন্তা করে দেখলাম যে মুন্নি সাহার একমাত্র দোষ হলো উনার নামের সাথে সাহা লাগানো। আমি অনেক কষ্ট করে পাই না, কারণ যখন এই জুলাই আগস্ট ঘটে, ওটাকে তো দোষর সাংবাদিক বলার চেষ্টা করা হচ্ছে। জুলাই আগস্ট ঘটে উনি কিন্তু এই মিডিয়াতে ছিলেন না। ওনার এটিএন এর সাথে ওনার গ্যাঞ্জাম, সেটা যেভাবেই হোক, খুব সম্ভবত 1.5-2 বছর আগে লেগেছে মালিক পক্ষের সাথে, এবং লেগেছে এই কারণে, কারণ মুন্নি সাহাকে কিন্তু আওয়ামী লীগের লোকজন পছন্দ করে না। অনেকেই হয়তো জানেন না, গণভবনে মুন্নি সাহার প্রবেশে নিষেধাজ্ঞা ছিল, বেশ কিছুদিন ধরে ছিল। সেই মুন্নি সাহা, এনিওয়ে আপনারা বলবেন যে উনি তো যেহেতু নামে সাহা আছে, নিশ্চয়ই আওয়ামী লীগ করে হইতে পারে, বলতে পারেন। তো এই কারণে তার বিরুদ্ধে এখন বিশাল বিশাল কাহিনী, একটা আজগুবি জিনিস তখন প্রথম দিকে তৈরি করা হলো যে উনি নাকি কয়েকশো কোটি টাকা ওনার ব্যাংকে আছে। আমি খোঁজ নিয়ে দেখলাম যে এটা হচ্ছে তাদের যে পুরা পারিবারিক ব্যবসা ধরেন আজকে 20-30-90 সাল থেকে চলছে, পুরা ওই বিজনেস, যেটা আবার মুন্নি সাহা চালান না, মানে মুন্নি সাহা হয়তো এটার নমিনি, ওই অ্যাকাউন্টের নমিনি। ওই পারিবারিক ব্যবসা 90 সাল থেকে যেটা চলছে, এটা গত 30-35-40 বছর হিসাব আপনারা করে নিন। ওইটার সকল ট্রানজাকশন ধরে হিসাব করে বলা হচ্ছে এত কোটি টাকা ওনার ব্যাংকে লেনদেন হয়েছে। তো এইভাবে ডক্টর ইউনূস চেষ্টা করেছিল এদেরকে দমন করার, করতে পারে নাই, হজম হয় নাই, কিছু করতে পেরেছে, কিছু করতে পারে নাই। কিন্তু আমাদেরকে একটা জিনিস প্রিয় দর্শক মনে রাখতে হবে, এই যে সিনিয়র সাংবাদিক বলে সাংবাদিকদেরকে অবদমনের একটা চেষ্টা, এটা জামাতিরা শুরু করেছে, কারণ তাদের বয়ান মিডিয়ায় প্রতিষ্ঠা করতে পারছে না। যারা এটা করার চেষ্টা করছেন তাদেরকে আবার আমি একটা উল্টা কথা বলবো যে বয়ান আপনারা এইভাবে প্রতিষ্ঠা করতে পারবেন না। এই স্পেসের জায়গাটুকু যদি আপনারা না দেন, একা একা কথা বলে, ওই যে কি কতগুলা আনসার না ফাজিল ব্যারিস্টার, 71 হয় নাই, কিছু হয় নাই, মানে জিন্নার পরে আর কাউরে তাদের চোখে লাগে না, জিন্না তাদের বাপ, জিন্না তাদের দাদা, বাংলাদেশে জিন্নার জন্মদিন মৃত্যুদিন পালন করে, মুক্তিযুদ্ধ অস্বীকার করে, 71 অস্বীকার করে, এদা বেশি দিন টিকবে না, এই মাল বাংলাদেশে খাবে না। চেষ্টা করেছেন, কিন্তু এই চেষ্টাটা ধীরে ধীরে কি হয়ে গেছে আপনারাই জানেন। যে কিছুদিন আগে, আপনার মনে আছে কয়েকদিন আগে, মন্ত্রী সহ নিয়ে গিয়ে আমাদের আবু সাইদের স্মরণ সভায় শত শত লাল লাল চেয়ার পড়ে আছে, মন্ত্রী কপাল চাপড়াচ্ছে। আপনারা যারা দেখেন না, একটু চেক করে দেখে নিন যে কি হইলো 2 বছরের মাথায় এটা কি হইলো। এই যে বাড়াবাড়ি করা, এই যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, 71কে অস্বীকার করার যে জামাতি প্রোপাগান্ডার মেশিন, যেটা বাকিদেরকে চুপ করার চেষ্টা করছে, জামাতি এই চেষ্টা 71 থেকে করে আসছে, তাদের জন্ম থেকে করে আসছে। তারা আগেও সফল হয় নাই, আগামীতে হবে না। আমি সকল সিনিয়র সাংবাদিকদের কাছ ধন্যবাদ জানাই, কথা বলতেই থাকুন। আমি নিজে একজন সিনিয়র সাংবাদিক একইভাবে যদি বলা যায়, কারণ হচ্ছে ধরেন কবে 98 সালে আমি ভোরের কাগজের স্টাফ হয়েছিলাম। যদিও যেসব সিনিয়র সাংবাদিকদের কথা বলছি ওনারা আমার চেয়েও সিনিয়র। 98 থেকে হলে তো প্রায় কত ভাই 27-28 বছর, এর মধ্যে আসলে বেশি দিনই কাজ করি নাই। কিন্তু বাকিরা সিনিয়র সাংবাদিক হতে বললে আমিও সিনিয়র সাংবাদিক বা জুনিয়র সাংবাদিক, সাবেক সাংবাদিক, বেকার সাংবাদিক, যাই বলুন, কথা বলার জন্য গর্ব অনুভব করি, কারণ বুক থেকে কথা বলি, দেশপ্রেম থেকে কথা বলি। আপনারা বলতে থাকুন, কে কি করলো, কে কিভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করলো, সেই চেষ্টাকে ইগনোর করে এগিয়ে যান। শুভেচ্ছা সবাইকে।